নভেম্বরে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন। শেষ পর্যায়ে কাজ। নদী শাসনের জন্য 900 কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন। ব্যাপক দুর্নীতির অভিযোগ। চা দোকানের কর্মচারী থেকে আওয়ামী লীগ নেতা। নিজস্ব বাহিনী দিয়ে পরিবহনের চাঁদাবাজির অভিযোগ মানিকগঞ্জের জাহিদের বিরুদ্ধে। সরকার পতনের পর চলে যান আত্মগোপনে। এবং 20 বছর ধরে একই স্থানে ফেলা হচ্ছে ময়লা। দূষিত হয়ে গেছে নলকূপের পানিও। 139 বছরেও টাঙ্গাইল পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি কনক আজাদ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে। আর প্রকল্পে প্রায় 1621 কোটি টাকা সাশ্রয়ের আশা তার। নাসিরুদ্দিন অঞ্চলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের রেলপথের কাজ। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বাকি থাকা এই কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই। এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে। এই অংশের অগ্রগতি এখন 97.60%, আর ভাঙা জংশনের অগ্রগতি 96%। আধুনিক এই জংশনের সঙ্গে যুক্ত হয়েছে যশোরের লাইন। প্রকল্পটির ঢাকা মাওয়া অংশের অগ্রগতি 97.75% এবং মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি 99.64%, আর সার্বিক অগ্রগতি 98.16%। নতুন পথে রেল লাইন চালুর খবরে খুশি মানুষ। ঘোরা বেচা করে আসতেই তো আমাদের এই দর্শনা চুয়াডাঙ্গা ওই লাইনে আসতেই তো সব দিকে সুবিধা আছে, শর্টকাট রাস্তা হয়ে গেলে। এখান থেকে রাজশাহী যেতে খুব সুবিধা হয়েছে। ট্রেনের সংখ্যা খুবই কম হওয়াতে আমাদের যাতায়াতে অনেক সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। প্রকল্প পরিচালক জানান, ভাঙা থেকে যশোর নতুন রুটে বাণিজ্যিক ট্রেন চালু হচ্ছে নভেম্বরে। 39,246 কোটি 80 লাখ টাকার এই প্রকল্পের প্রায় 1621 কোটি টাকা সাশ্রয়ের আশা তার। ভাঙা থেকে যশোর অংশের কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে। সিগন্যালিং কাজ সহ চূড়ান্ত হিসাবে আমাদের ধারণা অনুযায়ী সব মিলিয়ে প্রায় 1600 কোটি টাকার মতো সাশ্রয় হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান CREC সিঙ্গেল লাইনের 166 কিলোমিটারে রেলপথ নির্মাণ করে। নতুন পথ চালু হলে এই রেলই সরাসরি যেতে পারবে যশোর পর্যন্ত। এতে যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় 193 কিলোমিটার। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য 900 কোটি টাকায় কেনা জমির বেশিরভাগই নদীতে বিলীন। এছাড়া সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে হাতে নেওয়া হয় কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে, স্থানীয় সাবেক এমপি নুরি আলম লিটন চৌধুরীর পরিকল্পনায় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এ দুর্নীতি বাস্তবায়ন করে দালাল চক্র। এ নিয়ে অধিকতর তদন্ত করছে দুদক। সাথে তাকানোর ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও আবার জেগে উঠেছে চর। খাস খতিয়ান ভুক্ত এ পানির জমিকেই অধিগ্রহণ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি, মাতবরের চর সহ 8টি মৌজার 226.27 একর জায়গা পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য ভূমি অধিগ্রহণ করে সরকার। এর মধ্যে কাঁঠালবাড়ি মৌজার 32 একর জমি নাল, বাকি জমি পদ্মা নদী ও আড়িয়ালখা নদের অংশ। অভিযোগ উঠেছে, এ জমিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে সরকারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। দেখা যেতেছে এই পর্যন্ত জায়গা নিছে, কিন্তু এই জায়গায় অনেক মানুষ এখনো বিল পায়নি। কিছু কইতে যায় তাই তো মনে করেন যে ক্ষমতা হেরা হয়, আজ দুটোকে ধরে নিয়ে মাইর দূর করবো। এই খাস জমি দেখাইয়া যারা টাকাটা উড়ে নিছে, এই তাকে যদি কঠিন বিচার হয়
তাহলে মনে করেন যার মালিকানা সেই টাকাটা পাইব। নদী শাসনের নামে উত্তোলন করা বেশিরভাগ বালু ফেলা হয় নদীতেই, কয়েকটি এলাকায় ফেলা হয় কৃষি জমিতেও। স্থানীয়দের অভিযোগ, মাদারীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ নুরে আলম লিটন চৌধুরীর পরিকল্পনায় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এসব বাস্তবায়ন করে দালাল চক্র। হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান প্রধান অভিযুক্ত। বালু চরের কারণে আমাকে বহুত ক্ষয়ক্ষতি হইতেছে। আমার বাড়ির পিছনে ব্যাঙ্গের সব নামে শেষ। পানি বন্দির নিয়ে আমাকে যা ক্ষতি করছে বালি হালাইয়া, ক্ষতির সীমানা নাই। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যদি কোনো কর্মকর্তা কর্মচারীরা এর সাথে জড়িত থাকে বা জনপ্রতিনিধি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা প্রশাসক মহোদয়ের রয়েছে। প্রথম দফা তদন্তের পর তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটককে সিনিয়র সহকারী সচিব থেকে পদাবনিত দিয়ে সহকারী সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি চাকরিচ্যুত করা হয় এলে শাখার সাবেক সার্ভেয়ার রাসেল আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাইনুল হাসান ও কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক তহসিলদার মাহমুদ ব্যাপারীকে। এরপর ক্ষতিপূরণের 460 কোটি টাকা আটকে দেন সাবেক জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এসব জমি অধিগ্রহণকে ঘিরে জনপ্রতিনিধিদের সাথে হাত মিলিয়ে গড়ে ওঠে এক শ্রেণীর দালাল। এসব দালাল ও জনপ্রতিনিধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। চায়ের দোকানের কর্মচারী থেকে আওয়ামী লীগের মানিকগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক। এরপর তার নিয়ন্ত্রণে চলে জেলার পরিবহন খাতের চাঁদাবাজি। প্রতি মাসে নিজস্ব বাহিনী দিয়ে জেলার এই খাত থেকে 2 কোটি টাকার চাঁদা আদায় করতেন অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদাবাজি বন্ধ হওয়ায় স্বস্তিতে পরিবহন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। আওয়ামী লীগ সরকার আমলে মানিকগঞ্জের পরিবহন খাত থেকে মাসে আদায় হতো 2 কোটি টাকারও বেশি চাঁদা। পাটুরিয়া ঘাট এলাকা, জেলা বাস স্ট্যান্ড সহ বাদজানি উপজেলা বাস স্ট্যান্ড সহ ছোট বড় যানবাহন থেকে চাঁদা তোলা। এলাকাবাসীর অভিযোগ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের বাহিনী পরিবহন খাত থেকে সংগ্রহ করত এই অর্থ। 1996 সালে জেলা বাস স্ট্যান্ডের একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন জাহিদ। পরে রাজনীতিতে যোগ দিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পান। 2017 সালে নিয়ন্ত্রণ নেন জেলার পুরো পরিবহন খাত। তবে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান জাহিদ। এরপর থেকে চাঁদাবাজি বন্ধ হওয়ায় স্বস্তিতে সংশ্লিষ্টরা। পাটুরিয়া থেকে ঢাকা পর্যন্ত 2400 টাকা চাঁদা নিত। তখন এই আমলিকের লোকজন এটা দেখাশোনা করত। আগে চাঁদা তো আপডাউনে 3000, অনেক টাকাও দেয় না। 3000 টাকা বাঁচায়, 3000 টাকা বাঁচলে মালিকও বাঁচতেছে, আমরা বাঁচতেছি। এখন ওই চাঁদাটা নাই, মোটামুটি দেশ সুন্দর আছে, স্বাভাবিক আছে। পরিবহন মালিক চালকদের অভিযোগ, 1.5 মাস যেতে না যেতেই আরেকটি চক্র পরিবহন খাতে চাঁদাবাজির জন্য পায়তারা করছেন। স্থায়ীভাবে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। চাঁদা যাতে কোনোভাবে না দেওয়া হয়, এটা উপরের থেকে সবাই দেখাশোনা করুক। মানিকগঞ্জ আমরা শান্তিভাবে এখন যেভাবে চলতেছি এইভাবে সারা জীবন চলতে চাই। পরিবহন মালিক ও শ্রমিকদের তথ্য মতে পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, আরিচা, বরঙ্গাইল, সাটুরিয়া সহ 7 উপজেলার বড় ও মাঝারি পরিবহন থেকে 15 বছরে চাঁদা আদায় হয়েছে প্রায় 400 কোটি টাকা। সময় সংবাদ, মানিকগঞ্জ। 20 বছর ধরে এক স্থানে ময়লা ফেলায় দূষিত হয়ে গেছে নলকূপের পানীয়। এই অবস্থায় চলতে থাকলে চর্মরোগের পাশাপাশি কিডনি ও ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞের। 139 বছরেও টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষ আবর্জনা ফেলার নির্ধারিত স্থান তৈরি করতে না পারায় ক্ষোভের শেষ নেই নাগরিকদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের। কাদির তালুকদারের তথ্য, রাশিদ খানের ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে ময়লার ভাগাড়। 15 থেকে 20 বছর ধরে পৌরসভার 18টি ওয়ার্ডের উচ্ছিষ্ট ফেলা হচ্ছে এখানে। 1885 সালে টাঙ্গাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রথম শ্রেণীর এই পৌরসভায় দীর্ঘ 139 বছরেও আবর্জনা ফেলার নির্ধারিত স্থান তৈরি করতে পারেনি কর্তৃপক্ষ। বছর 10 আগে শহরতলির গালা গ্রামে ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা নেওয়া হয়। এজন্য জমি অধিগ্রহণের উদ্যোগ নিলেও স্থানীয়দের আন্দোলনের মুখে তার অগ্রসর হয়নি। পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা 30 থেকে 35 টন ময়লা প্রতিদিন ফেলা হচ্ছে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের পাশে বেবি স্ট্যান্ড ও রাবনা বাইপাস এলাকায়।
ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে আশপাশের কয়েক এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে। এক যুগের বেশি সময় ধরে এক স্থানে ময়লা জমে থাকায় মাটির নিচ পর্যন্ত দূষিত হয়ে গেছে। এমনকি এলাকার নলকূপগুলোর পানিও পানির অযোগ্য হয়ে পড়েছে। গোসল বা গৃহস্থালী কাজের ব্যবহার করেও নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ময়লার কারণে এই এলাকার যত টিউবওয়েল আছে সব বাতিল হয়ে গেছে, অকাজের হয়ে গেছে। পানিটা মন টানটা নাকে খাইলে মনে করেন যে পেটে অসুখ হয়। এটা দূরে কোথাও নিয়ে যদি রাখে তাহলে এখানকার মানুষ খুব উপকৃত হতো। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এই অবস্থা আরো চলতে থাকলে চর্মরোগের পাশাপাশি কার্যক্ষমতা হারাতে পারে কিডনি ও ফুসফুস। একটা ভালো বিকল্প ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে বাতাস বিশুদ্ধ রাখা যেতে পারে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে সেটা নিশ্চিত করতে হবে। এদিকে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুতই নিরসন হবে এ সমস্যা। এটা দীর্ঘদিনের ভোগান্তি, এটা আমরা বুঝি, পরিবেশও খারাপ হয়। এটা আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই কিভাবে কি করা যায়। ময়লার ভাগাড়ের কারণে 2 গ্রামের প্রায় 10,000 মানুষ প্রত্যক্ষভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। মুন্সিগঞ্জ শহরের 300 মিটার দীর্ঘ হাসপাতাল সংলগ্ন প্রধান সড়ক সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে। একই রাস্তা বারবার বিনষ্ট আর মেরামতের নেপথ্যে রয়েছে দুর্নীতির অভিযোগ। অপরিকল্পিত এ সংস্কারে কোটি টাকার বেশি অপচয়ের পাশাপাশি বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ভাঙা রাস্তায় জলজটে দীর্ঘ যানজট আর পথচারীদের ভাষ্য দুর্ঘটনা অহরহ। এমন অবস্থা মুন্সিগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতালের পাশের সড়কের। চলাচল উপযোগী করতে সপ্তাহ 3 আগেও জরুরি সংস্কার কাজ চলে সড়কটিতে, কিন্তু সামান্য বৃষ্টিতেই আবার তৈরি হয়েছে অসংখ্য গর্ত। পানি জমে নষ্ট হচ্ছে ঢালাই করা পিচ। পথচারীদের অভিযোগ, সড়কের পৌরসভার অংশটুকুতে নির্মাণের কাজ হয় বারবার হচ্ছে নষ্ট আর সংস্কার কাজ। আরসিসি গুলো দাদা দীর্ঘ 15-20 বছর যাবে রাস্তা মানুষের ভোগান্তি কম হবে। মাঝখানে দেখেন যে ভাঙাটা অনেক বাচ্চা পড়ে যায়। রাস্তাটা খুবই খারাপ অবস্থা, বৃষ্টি হলে রাস্তাটা খুব সমস্যা হয়ে যায়। গাড়ি নিয়ে গেলে গাড়ি ঝাঁকাঝাঁকি করে, আবার অনেক সময় যাত্রী পড়ে যায়, গাড়ি কাইট হয়ে যায়। টুকটাক খালি মেরামত করে আর এরা খালি দুর্নীতি করে টাকা খালি ওনাদের পকেটে পড়ে। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। আমরা তাড়াতাড়ি দ্রুত এটার ভালো একটা সমাধান চাই। অভিযোগ এড়িয়ে নির্বাহী প্রকৌশলী জানালেন সড়কটির টেকসইভাবে সংস্কারের চেষ্টা চলছে। আমাদের একটা প্রজেক্ট চলমান IUGIP LGDর মাধ্যমে, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা এটার প্রজেক্ট সাবমিট করেছি অলরেডি, কিন্তু আমরা অনুমোদন পাইনি। মুন্সিগঞ্জ পৌরসভাটির 120 কিলোমিটার সড়কের 60 কিলোমিটার পিচ ঢালাই করা। শহরের প্রধান সড়কের প্রায় 300 মিটার এলাকার এই বেহাল পরিস্থিতি। বছরে 2-3 বার মেরামত করা হলেও বেশিরভাগ সময়ই থাকে চলাচল অনুপযোগী। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আ.স.ম. হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদী হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম গাজীপুরে কোনো বড় ধরনের সমাবেশ হচ্ছে এবং এই সমাবেশটি কিন্তু বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্থায়ী কমিটির সদস্য আ.স.ম. হান্নান শাহর 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু তার স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং সেই স্মরণ সভাটি ঠিক সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন নেতাকর্মী দীর্ঘদিন ধরে তারা যেটি বলছেন যে এই ধরনের সমাবেশে অংশ নিতে পারেননি, অর্থাৎ নির্ভয়ে তারা কোনো সমাবেশে অংশ নিতে পারেনি, অর্থাৎ সেই হিসাবে কিন্তু তারা আজ নির্ভয়ে এক বলা চলে যে আসলে নেতাকর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু জানিয়ে রাখি যে এই সমাবেশটি এই মুহূর্তে কালিয়াকৈর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হচ্ছে এবং এর পরপরই এখান থেকে আসলে এইখানে বিএনপির যেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করবেন। আমরা দেখেছি তিনি কিন্তু সকালেই গাজীপুরে এসেছেন, গাজীপুরে এসে আ.স.ম. হান্নান শাহর কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করার পাশাপাশি তিনি কিছুক্ষণের মধ্যেই সমাবেশে অংশ নেবেন। তার আগমনকে ঘিরে কিন্তু এই এলাকার মানুষ, বিশেষ করে শুধু কালিয়াকৈর নয়, কালিয়াকৈরের যে আশপাশের এলাকা যেমন শ্রীপুর, গাজীপুর সদর এবং কালিয়াকৈর থেকে কিন্তু বিভিন্ন স্লোগানে
সংগঠিত যে নেতাকর্মী যারা রয়েছেন তারা এই সমাবেশে অংশ নিয়েছেন। আমি সমাবেশে একটু জানিয়ে রাখি, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়, শীর্ষস্থানীয় আরও বেশ কয়েকজন নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং একটু জানিয়ে রাখি যে সরকার শেখ হাসিনা সরকার পতনের পর আসলে বিএনপির যে সাংগঠনিক আসলে পরিকল্পনা, সে ঠিক সাংগঠনিক যে পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি আজকে কিন্তু নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং আগামী নির্বাচন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পর যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আসলে কর্মীদের আসলে ভূমিকা কি থাকবে এবং তাদের উদ্দেশ্যে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং একটু জানিয়ে রাখি, এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে আসলে বর্তমানে আমরা এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীদের ভেতরে আসলে এক ধরনের বিভেদ যেমন দেখা দিয়েছে, সেটি কিন্তু তার বহিঃপ্রকাশও ঘটেছে কয়েকদিন আগে। তবে এই বর্তমানে এখন যারা এখানে অংশ নিচ্ছেন তারা যেমনটি বলছেন, তারা নিজের দলের মধ্যে কোনো বিবেচনা, দল মত নির্বিশেষে অর্থাৎ তাদের নিজের দলের জন্য সবাই কাজ করবেন এবং এক হয়ে আগামী দিনে কিভাবে এই দলকে সংগঠিত করা যায় এবং সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করা যায় সেই বিষয়টি মাথায় নিয়ে কিন্তু তারা আসলে কাজ করে যাবেন। একটু জানিয়ে রাখি, বিএনপির যেই শীর্ষস্থানীয় নেতা অর্থাৎ ঠিক 8 বছর আগে যিনি মারা গিয়েছেন আসম হান্নান শাহ, তিনি তার স্মরণে কিন্তু এই সমাবেশটা, এবং তিনি তার ব্যক্তিগত জীবনে আসলে ব্যক্তিগত জীবনে কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছেন। শুধু কেন্দ্রীয় দায়িত্বই পালন করেননি, এই এলাকার মানুষের জন্য, বিশেষ করে এই কাপাসিয়ার মানুষের জন্য, গাজীপুর 4 আসনের কাপাসিয়ার মানুষের জন্য যে আসলে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন সেই বিষয়গুলো আসলে নেতারা, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে তুলে ধরবেন এবং তার জীবনের আদর্শকে মেনে কিন্তু সাধারণ নেতাকর্মীদের কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল গাজীপুরের কাপাসিয়া থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের কাপাসিয়া থেকে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সিগঞ্জে ইদ্রাকপুর কেল্লা সহ দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন অন্তর্ভুক্তির চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁওয়ে ইদ্রাকপুর কেল্লা ও জাদুঘর পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। নারায়ণগঞ্জে রয়েছে এ ধরনের 2টা কেল্লা। এই কেল্লাগুলোকে আমরা লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। তো আমি ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী আছে, এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করব, প্রায়োরিটি ঠিক করবো, এটা ঠিক করা যাবে না। এই জন্য আজকে এসেছি। সাভারে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি। সকালে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এ সময় সভায় থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুরের ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফির উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিরুলিয়া ইউনিয়নের পূজা মণ্ডপগুলোর মাঝে আর্থিক অনুদানও প্রদান করেন তারা। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নভেম্বরে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন। শেষ পর্যায়ে কাজ। নদী শাসনের জন্য 900 কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন। ব্যাপক দুর্নীতির অভিযোগ। চা দোকানের কর্মচারী থেকে আওয়ামী লীগ নেতা নিজস্ব বাহিনী দিয়ে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ মানিকগঞ্জের জাহিদের বিরুদ্ধে। সরকার পতনের পর চলেছেন আত্মগোপনে। এবং 20 বছর ধরে একই স্থানে ফেলা হচ্ছে ময়লা, দূষিত হয়ে গেছে নলকূপের পানীয়। 139 বছরেও টাঙ্গাইল পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।